গল্পকথন নয় কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা সানাউল্লাহর মহাবিপদ। আজ চতুর্থ এবং শেষ পর্ব। সানাউল্লাহর সামনে রূপবতী কিন্তু বামন টাইপ খাটো এক মেয়ে বসে আছে। সে নিজে খাটো, তার হাত পাও খাটো। মেয়েটার চোখ পিটপিট রোগ আছে, সে ক্রমাগত চোখ পিটপিট করে যাচ্ছে। মেয়েটার গা থেকে ফিনাইলের কঠিন গন্ধ আসছে। মেয়েটা হোপ ক্লিনিকের নার্স, নাম রেনুকা। সে আবু করিমের একটা চিঠি নিয়ে এসেছে। সানাউল্লাহ বললেন, মা তোমার নাম? মেয়েটা বলল, আমার নাম দিয়ে কী করবেন? চিঠি নিয়ে এসেছে, চিঠি পড়েন, পুনশ্চ লেখাটা আগে পড়েন। সানাউল্লাহ বললেন, নামটা বলো, আলাপ পরিচয় হোক। মেয়েটা বলল, আলাপ পরিচয়ের কিছু নাই, আমার নাম রেনুকা। চিঠির পুনশ্চটা শুরুতেই পড়বেন প্লিজ। পুনশ্চ শুরুতে পড়ব কেন? আগে চিঠি পড়ব, তারপর না পুনশ্চ? পুনশ্চ পড়ে আমাকে টাকাটা দিয়ে দিন, আমি চলে যাই। মর্নিং শিফটে আমার ডিউটি আছে। আরেকটা কথা, আমাকে চেক দিলে হবে না, নগদ টাকা দিতে হবে। ঘরে এত টাকা না থাকলে কাউকে ব্যাংকে পাঠিয়ে আনান। সানাউল্লাহ বললেন, স্থির হয়ে বসো তো মা, এত নড়াচড়া করবে না। পুরো চিঠিটা আমাকে শান্তিমতো পড়তে দাও। তোমাকে টাকা দেওয়ার ব্যাপার থাকলে টাকা দেয়া হবে। সানাউল্লাহ চিঠি পড়া শুরু করলেন। প্রিয় সানাউল্লাহ, আমি মহাবিপদে আছি। এরা আমাকে জেলখানায় আটকে ফেলেছে। কোনো কারণ ছাড়াই রোজ রাতে প্যাথিড্রিন ইঞ্জেকশন দিচ্ছে, দিনে দিচ্ছে কড়া ঘুমের ওষুধ। আপত্তি করলেই বিছানার সঙ্গে হাত পা বেঁধে রাখছে। আমি শায়লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, সম্ভব হয়নি। এই ক্লিনিকের ব্যবসায়ী হচ্ছে রোগীকে আধা পাগল বানিয়ে চিকিৎসার নামে দীর্ঘদিন আটকে রাখা। যত বেশি দিন রাখতে পারে ততই তাদের লাভ। আমি মানছি আচার নিয়ে আমার অবসেশন আছে। এই অবসেশনের অর্থ কি আমি ভায়োলেন্ট মানসিক রোগী? সানাউল্লাহ, তুমি আমাকে যেভাবে পারো নরক থেকে উদ্ধার করো। ইতি আবু করিম। পুনশ্চ, যে মেয়েটি এই চিঠি তোমার হাতে দেবে তাকে 10 টাকা দিয়ে দেবে। সানাউল্লাহ মানিব্যাগ খুলে 10 টাকার একটা নোট এগিয়ে দিলেন। রেনুকা হতভম্ব গলায় বলল, 10,000 টাকা দেবার কথা ছিল, 10 টাকা দিচ্ছেন কেন? আমি নিজে পড়েছি 10,000 টাকা লেখা ছিল। সানাউল্লাহ বললেন, 1000 শব্দটা কালি দিয়ে কাটা। তোমার হাতে যখন চিঠি দিয়েছে তখন আমার বন্ধু 1000 কেটে দিয়েছে, এই দেখো। রেনুকার চোখ বড় বড় করে বলল, অতি বদলোক তো। সানাউল্লাহ বললেন, বদলোক না, অতি বুদ্ধিমান লোক। এমন একজন বুদ্ধিমান মানুষকে পাগল হিসেবে তোমরা আটকে রেখেছ। 10 টাকা নিয়ে বিদায় হও। আরেকটা কথা, আমার বন্ধুকে তুমি নিয়ে এখন যদি কোনো ঝামেলা করো তাহলে কিন্তু নিজে বিরাট যন্ত্রণায় পড়বে। কি যন্ত্রণায় পড়ব? সেটা এখনো চিন্তা করিনি। যাই হোক, চা খাবে? চা খেতে চাইলে চা খাওয়াতে পারি। রেনুকা থমথমে গলায় বলল, চা খাবো না। সানাউল্লাহ বললেন, 10 টাকা পেয়ে তুমি বেশি মন খারাপ করে ফেলেছ, এটা তোমার ঠিক না। এই 10 টাকা রোজগার করতে একজন ভিক্ষুকের 4 ঘন্টা কঠিন পরিশ্রম করতে হয়। রেনুকা বলল, আমার উপর এত বড় চালাকি কেউ করে নাই। সানাউল্লাহ বললেন, এতে তোমার খুশি হওয়া উচিত। চালাকের সঙ্গেই মানুষ চালাকি করে, বোকার সঙ্গে করে না। 10 টাকার ঘটনায় প্রমাণিত হলো তুমি বোকা না। রেনুকা কোনো কথা না বলে ছুটে বের হয়ে গেল। সানাউল্লাহ ঝিম ধরে বসে আছেন। বন্ধু আবু করিমকে কিভাবে জেল থেকে বের করবেন বুঝতে পারছেন না। ডাক্তার জোহরা খানম কঠিন পনির, অর্থাৎ কঠিন চিজ। বিষয়টা নিয়ে তিনি যে আইনউদ্দিনের সঙ্গে পরামর্শ করবেন তাও সম্ভব না। মানুষের জ্বর যেমন মাথায় উঠে যায়, আইনউদ্দিনের অঙ্ক মাথায় উঠে গেছে। রেনুকা মেয়েটার গা থেকে যেমন ফিনাইলের গন্ধ আসছিল, আইনউদ্দিনের গা থেকে এখন অঙ্কের গন্ধ আসছে। বাবা, তোমার কি হয়েছে? সানাউল্লাহ চমকে উঠলেন। ভূতকন্যা ডমরু তার কোলে বসে আছে। এই মেয়েটা তাকে প্রায়ই চমকাচ্ছে। যখন তখন কোলে এসে বসছে, ঘাড় ধরে ঝুলছে। ডমরুকে আজ কুচকুচে কালো দেখাচ্ছে। সানাউল্লাহ চমকে ওঠার এটাও একটা কারণ। হমরু ডমরু সবসময় এক চেহারায় দেখা দেয় তা না, এক একদিন এক এক চেহারায় উদয় হয়। সানাউল্লাহ তার বিপদের কথা বললেন,
ডমরু বলল, তুমি হামিদ চাচার কাছে যাও, উনি ব্যবস্থা করে দেবেন। সানাউল্লাহ ভূত মেয়ের দিকে তাকিয়ে বললেন, ভালো বুদ্ধি দিয়েছে তো। হামিদুর রহমান পরিচিত কাউকে সেইভাবে চিনতে না পারলেও সানাউল্লাহকে চিনলেন এবং আনন্দিত গলায় বললেন, কেমন আছো? তোমার নাম ভুলে গেছি, কিন্তু চেহারা মনে আছে। তুমি জাবিনের বাবা? হয়েছে? জি হয়েছে। ব্যাটারির চিকিৎসা চলছে তো? এই চিকিৎসা এখন অনেক সুস্থ আছি, স্মৃতিশক্তি অনেকটাই ফিরেছে। সানাউল্লাহ বললেন, আপনার কাছে একটা কাজে এসেছি। হামিদ বললেন, আমার কোনো আত্মীয় স্বজন আমার কাছে আসবে আর আমি মুখ ফিরিয়ে থাকব, এই ঘটনা কোনোদিন ঘটবে না। বলো কি কাজ? সানাউল্লাহ বললেন, এই চিঠিটা একটু পড়েন। হামিদ চিঠি পড়ে বললেন, কে আছো গাড়ি বের করো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমি জাবিনের বাবাকে নিয়ে জিপে করে যাব, পেছনে আসবে মাইক্রোবাস। মাইক্রোবাসের যারা সবসময় থাকে তারা থাকবে, শুধু রব্বানি যেন না যায়। এর মাথা অতিরিক্ত গরম, যতবার নিয়ে গেছি বিপদে পড়েছি। ডক্টর জোহরা খানমের সামনে হামিদুর রহমান এবং সানাউল্লাহ বসা। জোহরা খানম চোখ সরু করে তাকিয়ে আছেন। তিনি খবর পেয়েছেন ক্লিনিকের গেটের দুজন দারোয়ান কিছুক্ষণ আগে দৌড়ে পালিয়ে গেছে। ক্লিনিকের ভেতর একটা মাইক্রোবাস ঢুকেছে, বাস ভর্তি সন্দেহজনক চরিত্রের লোকজন। রিসিপশনে যে মেয়েটা বসেছিল সে জানালা খুলে লাফ দিয়ে পালাতে গিয়ে পা ভেঙেছে, তাকে ৩ নম্বর কেবিনে রাখা হয়েছে। জোহরা খানম ব্যাপার কিছুই বুঝতে পারছেন না। তিনি শীতল গলায় বললেন, আপনারা কি চান? হামিদ বললেন, আপনার ক্লিনিকের নাম ডাক শুনেছি, ভর্তি হওয়ার জন্য আসলাম। আমাকে একটা ভিআইপি কেবিন দিন। আমি ভিআইপি পার্সন, রাজনীতির সঙ্গে জড়িত। জোহরা খানম বললেন, ভর্তি হতে চাইলেই তো আর ভর্তি হওয়া যায় না। আপনার সমস্যা কি, কেন ভর্তি হতে চাচ্ছেন সেটা জানতে হবে। হামিদ বললেন, আমার ব্যাটারি খাওয়া রোগ হয়েছে। সকালে নাস্তার সঙ্গে একটা ব্যাটারি খাই। দেশি কিংবা চাইনিজ ব্যাটারি খেতে পারি না, স্টমাক আপসেট হয়। তবে আমেরিকান বা জার্মান ব্যাটারিতে সমস্যা হয় না। জোহরা খানম বললেন, পরিষ্কার বুঝতে পারছি আপনারা আমাকে ভয় দেখাতে এসেছেন, কিন্তু ভয়টা কেন দেখাতে চাচ্ছেন বুঝতে পারছি না। চাঁদা চান? যে প্রতিষ্ঠান মানসিক রোগীদের সমস্যায় নিবেদিত তাদের কাছ থেকেও চাঁদা তুলবেন? সানাউল্লাহ বললেন, ম্যাডাম, চাঁদা তুলতে আসিনি। আপনার প্রেশার মাপার যন্ত্রটা দিন। প্রেশার মাপার যন্ত্রে হাত দিয়ে বলবো ইহা সত্য। আমার প্রেশারের সমস্যা আছে, কাজেই প্রেশার মাপার যন্ত্রে হাত রেখে মিথ্যা বলবো না। হামিদ বলল, চড়থাপ্পড় দেওয়ার জন্য আসি নেই। মেয়েরা হচ্ছে মাতৃজাতি, মায়ের পদতলে সন্তানের বেহেশত, হাদিসের কথা। তাহলে কি চান? হামিদ বললেন, কি চাইতে এসেছি এখন ভুলে গেছি, বেশিক্ষণ আমার কোনো কথা মনে থাকে না। যদিও ব্যাটারির চিকিৎসা চলছে, তবে এই চিকিৎসার ফল বেশিক্ষণ থাকে না। অবশ্য চিন্তার কিছু নাই, আমার ভাই সঙ্গে আছে, সে আমাকে মনে করিয়ে দেবে এবং যথাসময়ে অ্যাকশন নেওয়া হবে। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ম্যাডাম, কিছু মনে নেবেন না, আমি মাঝে মাঝে স্লোগান দেব। পলিটিক্যাল লোক তো, স্লোগান না দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না। জোহরা খানম বিড়বিড় করে বললেন, ও গড। হামিদ সানাউল্লার দিকে তাকিয়ে হতাশ গলায় বললেন, কি জন্য অ্যাকশনের ঘোষণা দিয়েছি কিছুই তো মনে নেই। সানাউল্লাহ কানে কানে মনে করিয়ে দিলেন। জোহরা খানম বললেন, আমি ধৈর্যের শেষ সীমানে উপস্থিত হয়েছি। পুলিশ ডাকা ছাড়া এখন আমার হাতে আর কোনো অপশন নেই। অবশ্যই পুলিশ ডাকবেন, আপনাকে ডাকতে হবে না, আমি ডেকে দেব। ম্যাডাম, মেয়ে ছেলেরা অনেক ধৈর্যশীল হয়। আপনার ধৈর্য কম, এর একমাত্র কারণ আপনার গোঁফ। গোঁফের জন্যে আপনার মধ্যে কিছু পুরুষ স্বভাব চলে এসেছে। পুরুষদের ধৈর্য কম হয়। আপনি সকালে ঘুম থেকে উঠে শেভ করে ফেলবেন, ধৈর্য ফিরে পাবার এটাই একমাত্র পথ। জোহরা খানম থমথমে মুখে হাতে টেলিফোন নিলেন। নিচু গলায় কিছু কথা বললেন। কি কথা, কার সঙ্গে কথা কিছুই বোঝা গেল না। দুটা শব্দ শুধু বোঝা গেল, চাঁদাবাজ এবং সন্ত্রাসী। হামিদ মোটেই বিচলিত হলেন না। হামিদের একজন অ্যাসিস্ট্যান্ট দরজায় উকি দিল, খড়খড়া গলায় বলল, উস্তাদ, কিছু লাগবো? হামিদ বললেন, একটা টাইম রেজার নিয়ে এসো। ম্যাডামের গোঁফ ফেলে দিতে ম্যাডাম রাজি হয়েছেন। আর
বিশেষ পানি লাগবে 1 গ্লাস। অ্যাসিস্ট্যান্ট দ্রুত বের হয়ে গেল। জোহরা বেগম বললেন, থানার সঙ্গে যোগাযোগ হয়েছে, 10 মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে। হামিদ বললেন, রাস্তায় যেমন যানজট, 1 ঘন্টার আগে পুলিশ আসবে না, আপনি নিশ্চিন্ত থাকেন। এর মধ্যেই লক্ষ্মী মেয়ের মতো গোঁফ ফেলে দিন। আপনার পানি আনা হবে, পানিটা খান। দৈনিক 7 গ্লাস পানি খাওয়া দরকার। এই পানি যত খাবেন তত ভালো। এর মধ্যে ওসি সাহেবের সঙ্গে আরেকবার যোগাযোগ করে তাড়াতাড়ি আসতে বলুন। আমার নামটা বলবেন। আমার নাম কমিশনার হামিদ। বাজারে প্রচলিত নাম চ্যাপ্টা হামিদ, অথচ আমার মধ্যে চ্যাপ্টা কিছুই নাই। রিসিপশনিস্টের ঘর থেকে বিকট ঝনঝন শব্দ হল। মনে হচ্ছে টিভি ভাঙা হয়েছে। পিকচার টিউব ফাটলে এমন বিকট আওয়াজ হয়। 1 টাইম রেজার এবং 1 গ্লাস পানি চলে এসেছে। জোহরা খানম দ্বিতীয় দফায় থানায় টেলিফোন করলেন। চ্যাপ্টা হামিদ শব্দ দুটা কয়েকবার শোনা গেল। টেলিফোন বার্তা শেষ হবার পর জোহরা খানমের মুখ ছাইবর্ণ হয়ে গেল। তার কথাবার্তাও খানিকটা জড়িয়ে গেল। তিনি হাতে 1 টাইম রেজার নিতে নিতে বললেন, আপনারা যা বলছেন তা যদি করি, তাহলে কি আপনারা বিদায় হবেন? হামিদ দরাজ গলায় বললেন, অবশ্যই, আমি 1 ওয়ার্ড ম্যান, 1 কথার মানুষ। সানাউল্লাহ বললেন, আমরা শুধু যাবার সময় আপনার একজন পেশেন্টকে নিয়ে যাব। পেশেন্টের নাম আবু করিম। জোহরা খানম বাথরুমে ঢুকে গেলেন। বাথরুম থেকে বের হবার পর তাকে অদ্ভুত দেখাতে লাগল। হামিদ বললেন, গোঁফ থাকা অবস্থাতেই তো ভালো ছিল, এখন চেহারা কেমন বাঁদর বাঁদর ভাব চলে এসেছে। যখন গোঁফ ছিল তখন সবাই তাকিয়ে থাকতো গোঁফের দিকে, এখন গোঁফ ফেলে দেবার কারণে পুরো মুখটা একসঙ্গে চোখে পড়ছে, তাই এই অবস্থা। যাই হোক ম্যাডাম, গ্লাসের পানিটা এক চুমুকে খেয়ে ফেলুন, আমরা বিদায় হই। বিনা বাক্য ব্যয় জোহরা খানম পানির গ্লাস শেষ করলেন। হামিদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনাকে দেয়া হয়েছিল কমোডের পানি, এটা আমার শাস্তির একটা অংশ। মেয়ে ছেলের গায়ে তো হাত তুলতে পারি না, কমোডের 1 গ্লাস পানি খাইয়ে দিই। সপ্তাহখানিক কিছু খেতে পারবেন না, ক্রমাগত বমি করবেন, তারপর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হামিদের কথা শেষ হবার আগেই জোহরা খানম টেবিল ভাসিয়ে বিকট শব্দে বমি করলেন। রিসিপশনিস্টের ঘরের টেলিভিশনের পিকচার টিউব ফাটার সময় যে আওয়াজ হয়েছিল তার চেয়েও বড় আওয়াজ হল। শব্দ কি কারণে হয়েছে দেখার জন্যে ভীত চোখে যে নার্স উঁকি দিল তার নাম রেণুকা। সানাউল্লাহ আনন্দিত গলায় বললেন, রেণুকা, মা কেমন আছো? রেণুকা জবাব দিল না। আতঙ্কে তার চোখ ছাইবর্ণ হয়ে গেল। সানাউল্লাহ বললেন, আমার বন্ধু আবু করিমের মতো রোগী এখানে কয়জন আছে ঠিক মতো বলো তো? পাগল না, অথচ পাগল বানিয়ে চিকিৎসা করা হচ্ছে। রেণুকা বলল, 3 জন। সানাউল্লাহ বললেন, এই 3 জনকে দ্রুত ছাড়ার ব্যবস্থা করো, আমাদের মাইক্রোবাস আছে, মাইক্রোবাসে তুলে দাও। অর্ডার তোমার ম্যাডামই দিতেন, উনি বমির ওপর আছেন, অর্ডার দেওয়ার মতো অবস্থা তার না। রেণুকা তাকালো জোহরা খানমের দিকে। জোহরা খানম কিছু একটা বলতে গিয়ে আবারও বিকট শব্দে বমি করলেন। হামিদ বললেন, এই ক্লিনিকে যারা কাজ করছে তারা সবাই দোষী, প্রত্যেকেরই এই বিশেষ পানি খাওয়া উচিত, অপরাধের শাস্তি। রেণুকা মা, তোমাকে যা করতে বলা হয়েছে তা করো, তারপর তুমি নিজেই কোমর থেকে 1 কাপ পানি তুলে খেয়ে ফেলবে। তোমাকে মা ডেকে ফেলেছি এই জন্য কনসেশন, আমার সামনে পানি তুলবে, আমার সামনে খাবে, ঠিক আছে লক্ষ্মী মা আমার? জাবিন দুবাই এয়ারপোর্ট পর্যন্ত চলে এসেছে। সেখান থেকে খুশি খুশি গলায় বাবাকে টেলিফোনে জানিয়েছে, বাবা, আর মাত্র 12 ঘন্টার মধ্যে তোমার সঙ্গে দেখা হবে। সানাউল্লাহ বললেন, একা আসছিস নাকি জামাইয়ের সঙ্গে আছে? ওকে সঙ্গে করে নিয়ে এসেছি, ঢাকায় অনেক কাজকর্ম, তাকে সেসব দেখতে হবে। ঢাকায় আবার কি কাজকর্ম ওর? তুমি ভুলে গেলে? তোমার জমিটা ডেভেলপারকে দিতে হবে না, ওদের সঙ্গে চুক্তি করতে হবে না? সানাউল্লাহ বললেন, তাই তো, ভুলেই গিয়েছিলাম। তুমি কেমন আছো বাবা? ভালো আছি, হোমরু ডমরুও ভালো আছে। হোমরু গতকালকে বৃষ্টিতে ভিজেছে বলে ক্রমাগত হাঁচি দিচ্ছে, এমন অবাধ্য হয়েছে। বললাম বৃষ্টিতে ভিজবি না, আবার হোমরু ডমরু। আচ্ছা থাক হোমরু ডমরুর কথা, আর কিছু জানতে চাস?
আবু করিম চাচার শরীর কেমন বাবা? খুবই ভালো। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন? যেভাবে ছাড়া পাওয়ার কথা সেভাবে পায়নি, তবে আমি আর তোর হামিদ আঙ্কেল আমরা ধমকাধমকি করে তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে এসেছি। কি বলছো এসব? পুলিশ তোর হামিদ আঙ্কেলকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এই নিয়ে সামান্য ঝামেলা হয়েছে। তোর হামিদ আঙ্কেল অ্যারেস্টের সময় বিএনপির পক্ষে একটা জ্বালাময়ী ভাষণ দিয়েছেন। তিনি ভুলে গেছেন যে তিনি এখন আওয়ামী লীগের লোক। অ্যারেস্টের সময় সাংবাদিকরা সব ছিল তো, সব পত্রিকায় ছবিসহ ছাপা হয়েছে। আওয়ামী লীগ নেতারা অত্যন্ত বিরক্ত হয়েছেন। তারা এক বিবৃতিতে বলেছেন এটা বিএনপির এক ধরনের কারসাজি। তারা হামিদকে আওয়ামী লীগের কর্মী বলে প্রচার করতে যাচ্ছে, আসলে তিনি কখনো আওয়ামী লীগে ছিলেন না। কি অদ্ভুত কথা বলছো বাবা? অদ্ভুত কথা কিছু বলছি না রে মা, পুলিশ আমাকেও খুঁজছে। হ্যাঁ, কি বলছো তুমি? তোর হামিদ আঙ্কেলের সঙ্গে আমিও তো ছিলাম। তবে তোর চিন্তার কিছু নেই, পুলিশ আমাকে খুঁজে পাচ্ছে না, আমি পলাতক। কোথায় পালিয়ে আছো? সেটা তো বলা যাবে না রে মা, শেষে পুলিশের চাপে তুই বলে ফেলবি। রিমান্ডে নিয়ে গেলে কথা বলা ছাড়া উপায় নেই। জেলে যেতে আমার কোনো সমস্যা নেই, হোমরু ডমরুকে নিয়ে সমস্যা। বিনা কারণে ওরা কেন জেল খাটবে? আর শোন, তুই কোনো চিন্তা করবি না, বাসায় রফিক আছে, সে তোদের রান্নাবান্না করে খাওয়াবে। আর আমি মাঝে মাঝে খোঁজ খবর নেব। বলেই সানাউল্লাহ ফোন রেখে দিলেন। এখন কথা বাড়ানো মানেই ঝামেলা। নরুন সাহেব কঠিন চোখে তাকিয়েছেন, রাগে গনগন করছেন। কথাও ঠিকমতো বলতে পারছেন না, কথা জড়িয়ে যাচ্ছে, মুখে থুতু এসে পড়েছে। নরুন বললেন, আপনি কি মনে করে 4 জন লোক নিয়ে আমার বাড়িতে এসে উঠলেন? কোন সাহসে এই কাজটা করলেন? আমার বাড়ি কি সরাইখানা? সানাউল্লাহ হাসি হাসি মুখে বললেন, এরা সবাই সমাজের বিশিষ্ট ব্যক্তি। একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একজন ডাক্তার। বাকি দুজনের পরিচয় এখনও জানি না। এই দুজন এখনও ঘোরের মধ্যে আছেন। ঘোর কাটলেই পরিচয় পাব। তবে এই দুজনও বিশিষ্ট ব্যক্তি। বিশিষ্ট ব্যক্তির আমি ক্যাঁথা পুড়ি। সানাউল্লাহ বললেন, শুধু শুধু কাঁথা পুড়বেন কেন স্যার? আমরা একটা ঘরে সবাই থাকব। কথায় আছে না, যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন। আমরা মাত্র 5 জন। আমি আপনার সুজন? আপনার কথা বলছি না স্যার, আমরা 5 বন্ধুর সুজন। আমাদের একটা ঘর দিলেই চলবে, আর কিচ্ছু লাগবে না। মেঝেতে পাটি পেতে সবাই শুয়ে থাকব। আমার ঘর কোথায় যে থাকবেন? বসার ঘরে শুয়ে থাকব, তার জন্য পেইং গেস্ট হিসেবে আপনাকে টাকাও দেব। এই কথায় নরুন খানিকটা নরম হলেন, বিরক্ত গলায় বললেন, পার পার্সন কত করে দেবেন? সেটা স্যার আপনি ঠিক করে দিন। ফুড অ্যান্ড লজিং। বাইরে হোটেলে খাওয়া আমাদের জন্য সমস্যা, খাওয়া নিয়ে চিন্তা করবেন না। যা খেতে দেবেন তাই খাবো, সিম্পল ডাল ভাত হলেও চলবে। আমাদের কাছে নানা ধরনের আচার আছে, আচার দিয়ে খেয়ে ফেলব। জনপ্রতি প্রতিদিন 1000 করে টাকা দিতে হবে। রাজি আছেন কিনা বলুন, 1 পয়সা কম হবে না। সানাউল্লাহ বললেন, আমি রাজি, শুধু একটা অনুরোধ, আমার সঙ্গে 2টা ভূতের বাচ্চা থাকবে, ওদের ফ্রি করে দিতে হবে। নরুন হতভম্ব গলায় বললেন, ফাজলামি করছেন? ফাজলামি করব কেন স্যার? এই যে এরা 2 জন আপনার সামনেই আছে, 2 ভাই বোন। ভাইটার নাম হোমরু, বোনটার নাম ডমরু। এই তোমরা সালাম দাও, ইনি বিখ্যাত ভূত বিশেষজ্ঞ নরুন সাহেব। নরুন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সানাউল্লাহ বললেন, স্যার এরা আপনাকে সালাম দিয়েছে। নরুন বললেন, আপনার চেহারা দেখে বোঝার কোনো উপায় নেই যে আপনি বিরাট এক ফাজিল লোক। মায়ের কাছে মাসির গল্প ফেঁদেছেন, আমার কাছে ভূতের বাচ্চার গল্প। সানাউল্লাহ বললেন, এই মুহূর্তে আপনি ওদের দেখতে পাচ্ছেন না, কারণ এরা দেহ ধারণ করেনি। আপনার উগ্র মেজাজ দেখে ভয় পেয়েছে। ভয় পেলে এরা দেহ ধারণ করতে পারে না। নরুন হুঙ্কার দিলেন, স্টপ ইউ চিটার। সানাউল্লাহ চুপ করে গেলেন। হোমরু ডমরু ভালো ভয় পেয়েছে। দুজনেই লাফ দিয়ে সানাউল্লাহর কোলে উঠে পড়েছে। ডমরু নানা ভঙ্গিমায় নরুন সাহেবকে ভেঙচি দিচ্ছে। রক্ষা আজে তিনি ভেঙচি দেখছেন না, দেখতে পেলে তার খবর হয়ে যেত।
পত্রিকায় সানাউল্লাহর হাসি হাসি মুখের ছবি ছাপা হয়েছে। ছবির ওপরে লেখা, এঁকে ধরিয়ে দিন, সমাজের উপকার করুন। বিজ্ঞাপন দিয়েছেন ডাক্তার জোহরা খানম এবং তাকে ধরিয়ে দেবার জন্য নগদ 10,000 টাকা পুরস্কারও ঘোষণা করেছেন। পত্রিকায় ঘটনার বিবরণ হিসেবে বলা হয়েছে, সানাউল্লাহ নামের এই লোক ক্লিনিকে শুধু যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাই না, ক্লিনিকের প্রতিটি সদস্যকে কমোডের নোংরা পানি খেতে বাধ্য করেছে। ক্লিনিকের 3 জন ভয়ঙ্কর মানসিক রোগীকে নিয়েও পালিয়ে গেছে। পত্রিকা কোলে নিয়ে জাবিন স্তব্ধ হয়ে বসে আছে। জাবিনের পাশে তার স্বামী মাসুদ, রফিক দুজনকেই চা দিয়েছে। জাবিন চায়ের কাপে চুমুক দেয়নি। মাসুদ তৃপ্তির সঙ্গেই চা খাচ্ছে। মাসুদ স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি কিছু মনে করো না, তোমার বাবা অতি বিপজ্জনক একজন ব্যক্তি। জাবিন বলল, আমার বাবা বিপজ্জনক ব্যক্তি? হ্যাঁ, তুমি আমার কথায় রাগ করবে, তারপরেও বলি, যে মানুষ দেশে বিপজ্জনক সে বিদেশেও বিপজ্জনক। জাবিন বলল, তুমি চাচ্ছ না আমার বাবা বিদেশে যাক, সে তার মেয়ের সঙ্গে বাকি জীবনটা কাটাক? মাসুদ বলল, আমার অনেস্ট ওপিনিয়ন হল নো। তিনি যে ধরনের মানুষ তাকে সারাক্ষণ চোখে চোখে রাখতে হবে, সে সময় তোমারও নেই, আমারও নেই। জাবিন বলল, আমার 4 বছর বয়সে মা মারা যান। বাবা দ্বিতীয়বার বিয়ে করেননি, আমাকে একা বড় করেছেন। তিনি তার জীবনটা দিয়ে দিলেন আমার জন্যে। আর তার জন্য আমি কি করলাম? বাবাকে ফেলে রেখে বিদেশে আমি সুখের সংসার পাতলাম। মাসুদ বলল, ইমোশনাল কথাবার্তা বলার তো এখানে কিছু নাই। পুরো ব্যাপারটা আমাদের র্যাশনালি দেখতে হবে। তোমার বাবার আছে তার জীবন, আমাদের আছে আমাদের জীবন। জাবিন চোখ মুছতে মুছতে উঠে দাঁড়াল। রফিককে বলল, রফিক, আমার জন্য একটা ইয়েলো ক্যাব ডেকে নিয়ে এসো তো। মাসুদ বলল, কোথায় যাচ্ছ? জাবিন বলল, হামিদ চাচার কাছে যাচ্ছি, বাবার ঘটনাটা কি জানতে হবে। চলো, আমিও যাচ্ছি। তোমাকে যেতে হবে না, বাবা যে কি পরিমাণ বিপজ্জনক মানুষ এটা তুমি গবেষণা করে বের করো। হামিদ জামিনে ছাড়া পেয়েছেন। 30টা গাঁদা ফুলের মালা এবং 2টা টাকার মালা গলায় পরিয়ে তাকে জেলগেট থেকে খোলা জিপে তোলা হল। তিনি হাসি মুখে সবার দিকে তাকিয়ে হাত নাড়তে লাগলেন। জিপ কিছুক্ষণ চলার পরই তিনি ভুলে গেলেন যে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন নাকি জেলে যাচ্ছেন। রব্বানী তার পাশেই দাঁড়িয়ে, ইচ্ছা করলে তাকে জিজ্ঞেস করতে পারেন, তিনি তা করলেন না। নেতার স্মৃতি নষ্ট হয়ে গেছে শুনলে শিষ্যদের মনোবল ভেঙে যেতে পারে। তিনি আদুরে গলায় ডাকলেন, রব্বানী। রব্বানী বলল, জি ওস্তাদ। ওস্তাদ বলবা না রব্বানী, ওস্তাদ বললে নিজেকে ট্রাক ড্রাইভার লাগে। এখন থেকে যতবারই রব্বানী বলবো ততবারই জি নেতা বলে সাড়া দিবা। অবশ্যই রব্বানী। জি নেতা। হামিদ জনগণের উদ্দেশ্যে চলন্ত জিপ থেকে হাত নাড়তে নাড়তে বললেন, রাজনীতিতে সবসময় নতুন কিছু করতে হয়। যেই নতুন কিছু করবে পাবলিক খাবে। সামনের ডাস্টবিনে কাক কাকা করছে, দেখেছ? জি নেতা। কাকদের দেখে মাথায় একটা আইডিয়া এসেছে। সব নেতারা কাঙালি ভোজন করান, আমি করাবো কাক ভোজন। গরুর মাংসের তেহারি বানিয়ে সব ডাস্টবিনে দিয়ে আসব। কবে করব? আমার জন্মদিনে করবে। তবে আমার জন্মদিন কেউ জানে না, আমিও জানি না। তোমরা বিবেচনা করে একটা তারিখ বের করো। আবার খেয়াল রেখো গুরুত্বপূর্ণ কোনো তারিখের সঙ্গে যেন ক্লাশ না করে, বুঝতে পারছ? পানির মতো পরিষ্কার। 7ই মার্চ, 15ই আগস্ট, এইসব তারিখ বাদ। হামিদ ঘরে ফিরে দেখেন জাবিন মুখ শুকনো করে বসে আছে। তিনি আনন্দে অভিভূত হলেন। হামিদ চিরকুমার মানুষ, জাবিন তার কাছে কন্যার চেয়েও বেশি। জাবিন কদমবুসি করতেই তাঁর চোখে পানি এসে গেল। জাবিন বলল, আপনার শরীরের এই অবস্থা কেন চাচা? গালটাল ভেঙে কি হয়েছে? চোখের নিচে কালি। হামিদের মনে হল তার সাঙ্গপাঙ্গদের কেউ কোনোদিন বলেনি তার শরীরের অবস্থা খারাপ। এই মেয়েটা বলছে। হামিদ বললেন, জনগণের সেবা করতে গিয়ে এই অবস্থা মা। জাবিন বলল, আপনি জনগণের অনেক সেবা করেছেন, আর লাগবে না। আমি বাবার সঙ্গে আপনাকে অস্ট্রেলিয়া নিয়ে যাব। এখানে আপনার দেখাশোনার কেউ নেই, বাকি জীবন আমি আপনাদের দেখাশোনা করব। হামিদের চোখে দ্বিতীয়বার পানি এসে গেল। জাবিন বলল,
আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছি, দেখুন তো পছন্দ হয় কি না। এটা ভেড়াল লোমের গায়ের চাদর, এটা মানিব্যাগ। সাধারণ মানিব্যাগ না, এর ভেতর ট্র্যাকিং ডিভাইস আছে। ধরুন মানিব্যাগ চুরি গেল, স্যাটেলাইটের মাধ্যমে খুঁজে বের করা যাবে কোথায় আছে। একটা সোলার এনার্জি লাইট এনেছি, ব্যাটারি ছাড়া চলবে। দুপুর 3টা বাজে, জাবিন ফেরেনি। মাসুদ একাই খেতে বসেছে, রফিক যত্ন করে খাওয়াচ্ছে। রফিকের রান্না ভালো। দুলাভাই, আচার দিব, আচার দিয়ে খাবেন? মাসুদ বলল, দাও, বিদেশে থেকে আচার দিয়ে ভাত খাওয়া ভুলে গেছি। বিদেশ হচ্ছে সসের দেশ, সস কি আর কোনোদিন বাঙালি আচারের ধারে কাছে আসতে পারে? মাসুদ তৃপ্তি করে আচার দিয়ে ভাত খেল। আচারটা অতিরিক্ত ঝাল, কিন্তু খেতে অসাধারণ। মাসুদ জিজ্ঞেস করল, এটা কিসের আচার? রফিক বলল, পিঁপড়ার আচার। পিঁপড়ার আচার মানে? করিম স্যার বানাইছেন, এই আচারের নাম পিপিলিকা ক্রন্দন। যেগুলোকে আমি রসুনের খোসা মনে করে খেয়েছি সেগুলো পিঁপড়া? রফিক নির্বিকার ভঙ্গিতে বলল, জি দুলাভাই, নজর করে দেখলেই বুঝবেন। মাসুদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। রফিক বলল, বমি করবেন দুলাভাই? সিলুম সিয়ানি? হামিদ জাবিনকে নিয়ে খেতে বসেছেন। তিনি বললেন, তোর বাবাকে পুলিশ খুঁজছে এটা কোনো বিষয় না, আগামীকালের মধ্যেই রিট করে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নেব। তাতেও সমস্যা হলে গোপনে আগরতলা পাচার করে দেব। আগরতলায় আমার নিজের কেনা বাড়ি আছে, লোকজন আছে, কোনো অসুবিধা হবে না। বছরের পর বছর থাকতে পারবে। তোর বাবা করেছেটা কি, মার্ডার? জাবিন কাঁদো কাঁদো গলায় বলল, এইসব কি বলছেন চাচা, বাবা মার্ডার করবে কেন? করলেও সমস্যা নেই, আমি আছি না, আমার উপর ভরসা রাখতে বল। আগরতলা পৌঁছা মাত্র তার রেশন কার্ড হয়ে যাবে, ভোটার তালিকাতেও নাম ওঠানোর ব্যবস্থা করব। ইন্ডিয়ান নাগরিক হিসেবে বাকি জীবন থাকবে সেখানে, হিন্দু ব্রাহ্মণ, নাম হরি ঠাকুর। জাবিন বলল, চাচা আপনার মাথা তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। হামিদ বললেন, নষ্ট হবার পথেই ছিল, ব্যাটারি চিকিৎসার কারণে এখনও কিছুটা কন্ট্রোলের মধ্যে আছে। ভালো কথা, তোর বাবা কাকে মার্ডার করেছে? গুরুত্বপূর্ণ কেউ না তো? জাবিন বাসায় ফিরল সন্ধ্যার দিকে। মাসুদ বারান্দার ইজি চেয়ারে বসে আছে, তার মুখ থমথমে, চোখের দৃষ্টিতে ভরসা হারা ভাব। জেটলেগের কারণে ঘুমের চোখ জড়িয়ে আসছে, তারপরও সে জেগে আছে। জাবিনের সঙ্গে কিছু কথা বলা দরকার। বারান্দায় বসে জাবিনের সঙ্গে কি কথাবার্তা হবে তার রিহার্সেল সে দুবার দিয়েছে। রিহার্সেলে মনে হয় কাজ হবে না, আসল সময়ে এলোমেলো হয়ে যাবে। তাকে মাথা ঠান্ডা রাখতে হবে। জাবিন বারান্দায় উঠে এসে বলল, হ্যালো। মাসুদ তার পাশের চেয়ার দেখিয়ে বলল, জাবিন, কথা আছে, বসো। জাবিন বসতে বসতে বলল, দুপুরে ঠিকমতো খেয়েছ? মাসুদ বলল, আচার দিয়ে এক গাদা ভাত খেয়েছি, প্রতিটি আইটেম সুস্বাদু ছিল। জাবিন বলল, গুড। কিসের আচার দিয়ে ভাত খেয়েছি জানতে চাও? জাবিন বলল, জানতে চাচ্ছি না, তুমি আরাম করে খেয়েছ এটা ইম্পর্টেন্ট। আমের আচার দিয়ে খেয়েছ নাকি মরিচের আচার দিয়ে খেয়েছ সেটা ইম্পর্টেন্ট না। মাসুদ ঠান্ডা গলায় বলল, ইম্পর্টেন্ট। আমি পিঁপড়ার আচার দিয়ে খেয়েছি, কালো পিঁপড়ার আচার। কি বললে? কি বলেছি তুমি শুনেছ, দ্বিতীয়বার বলতে পারবো না। তোমার বাবাকে বিপজ্জনক মানুষ বলেছিলাম বলে তুমি রাগারাগি করে ঘর থেকে বের হয়ে গেলে। এখন বুঝেছ কেন বিপজ্জনক বলেছি? যে মানুষের ঘরে 3 বোতল পিঁপড়ার আচার, সে কি বিপজ্জনক না? জাবিন চুপ করে রইল। মাসুদ বলল, একজন সাধু পুরুষ আশেপাশে সাধু নিয়ে চলাফেরা করে, একজন বিপজ্জনক মানুষের আশেপাশে থাকে বিপজ্জনক মানুষ। কাজের ছেলে রফিক হচ্ছে তার উদাহরণ। সে কি করেছে? আমার হাতে একটা কাগজ ধরিয়ে চলে গেছে, কাগজে কি লেখা পড়ো। মাসুদ পকেট থেকে কাগজ বের করে জাবিনের হাতে দিল। সেখানে লেখা, দুলাভাই, সালাম নিবেন, আপনার সাথে আমার পুষতেছে না, কাজেই চলিয়া গেলাম, সার ফেরত আসিলে আবার আসিব ইনশাল্লাহ, ইতি রফিক মিয়া। জাবিন বলল, রফিক চলে গেছে? মাসুদ বলল, খালি হাতে যায়নি,
আমার হ্যান্ডব্যাগ এবং একটা সুটকেস নিয়ে চলে গেছে। এই ছেলে আগেও চুরি করেছে। তোমার পিতা সব জেনে শুনে তাকে আবার রেখেছেন, কারণ তিনি বিপজ্জনক মানুষ, তিনি বিপদ পছন্দ করেন। জাবিন বলল, বারবার বিপজ্জনক মানুষ বলা তো কোনো দরকার নেই, একবার বলেছ শুনেছি। মাসুদ বলল, তোমার প্রতি আমার সাজেশন হচ্ছে তুমি বাংলাদেশে তোমার বাবার সঙ্গে থেকে যাও। এই মহাবিপদ টেনে অস্ট্রেলিয়ায় নিয়ে যাবার কিছু নেই। তুমি দেশে থেকে বাবার সেবা করো, তোমার ভূত ভাই এবং ভূত বোনের সঙ্গে সময় কাটাও। তোমার জন্য ভৌতিক পরিবারই দরকার। জাবিন বলল, কি বলতে চাচ্ছ পরিষ্কার করে বলো, তুমি আমার সঙ্গে বাস করতে চাচ্ছ না? মাসুদ বলল, আমাদের আলাদা থাকাই বাঞ্ছনীয়। তোমার সঙ্গে থাকা মানে তোমার পিতার সান্নিধ্যে থাকা, আমার পক্ষে তা সম্ভব না। কিছু মনে করো না, আমি চলে যাচ্ছি, একটা হোটেলে গিয়ে উঠব। আমি কি করব? তুমি তোমার বাবার বাড়ি পাহারা দেবে, ভূত ভাই বোনদের নিয়ে সাপ লুডু খেলবে। জামিন বলল, সামান্য একটা পিঁপড়ার আচার খেয়ে তোমার এই অবস্থা? মাসুদ কঠিন গলায় বলল, পিঁপড়ার আচার হয়তো সামান্য, কিন্তু পিঁপড়ার আচারের উদ্ভাবক সামান্য না, তিনি অসামান্য। আমি অসামান্যর সঙ্গে নেই। তাছাড়া ওনাকে পুলিশ খুঁজছে, ওনাকে না পেলে তো আমাকে ধরে নিয়ে যেতে পারে। বাংলাদেশের পুলিশ এই কাজটা করে, মূল আসামিকে না পেলে আত্মীয় স্বজন ধরে নিয়ে রিমান্ডে পাঠিয়ে দেয়। আমি হোটেল সোনারগাঁয়ে রুম বুক করছি, 623 নম্বর রুম। তুমি যদি তোমার বিপজ্জনক বাবার কথা ভুলে গিয়ে আগামী পরশু অস্ট্রেলিয়া ফেরত যেতে রাজি থাকো, তাহলে হোটেলে চলে আসবে। চিন্তা করার জন্য তোমাকে 12 ঘন্টা সময় দিলাম। জামিন বলল, ইউ গো টু হেল। মাসুদ বারান্দা থেকে নামল, শান্ত ভঙ্গিতে গেট পার হয়ে রাস্তায় নামল। জামিন প্রথমে কিছুক্ষণ কাঁদল, চেষ্টা করল বাবার সঙ্গে যোগাযোগ করার। রিং হয়, কিন্তু কেউ ধরে না। খালি বাড়িতে তার ভয় ভয় করতে লাগল। শেষে হামিদ চাচাকে টেলিফোন করে বলল, চাচা, আমাকে আপনার বাড়িতে নিয়ে যান। হামিদ সব কথা শুনে বিরক্ত গলায় বললেন, কান্নাকাটি বন্ধ করতো মা, জামাইকে টাইট দেওয়ার ব্যবস্থা করছি। এক ট্রিটমেন্টে তোর জামাই সরল রেখা হয়ে যাবে। কি করবে তুমি? কি করব সেটা আমার ব্যাপার। তুই আজ সকাল সকাল খেয়ে শুয়ে পড়, কাল তোর অনেক কাজ। কি কাজ? কাল আমি কাক ভোজন করাচ্ছি। ঢাকা শহরের যত কাক আছে সবাইকে তেহারি খাওয়ানো হবে। বাবুর্চি হাজি কাল্লু মিয়া রাঁধবেন, তুই থাকবি তদারকিতে। রাত 10টায় রমনা থানার ওসি সাহেবের সঙ্গে হামিদ টেলিফোনে কথা বললেন। তিনি বললেন, অস্ট্রেলিয়া থেকে আমার ভাইজি তার স্বামীকে নিয়ে এসেছে। তাদের মধ্যে কি একটা কারণে ঝগড়া হয়েছে। জামাই একা উঠেছে হোটেল সোনারগাঁয়ে, রুম নম্বর 623। এরপর থেকে আমার ভাইজিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি নিশ্চিত আমার ভাইজিকে খুন করে ডেড বডি বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হয়েছে। ওসি সাহেব বললেন, বলেন কি? আপনি তদন্ত করলেই মূল ঘটনা বের হয়ে আসবে। রাত 11টায় সোনারগাঁ হোটেলের বার থেকে মাসুদকে পুলিশ গ্রেপ্তার করল। মাসুদ তখন 2টো বিয়ার আর 4 পেগ ব্ল্যাক লেভেল হুইস্কি খেয়ে পুরোপুরি আচ্ছন্ন। ওসি সাহেব বললেন, আপনার স্ত্রীর ডেড বডি কোথায়? মাসুদ বলল, আমার স্ত্রীর ডেড বডি আমার স্ত্রীর কাছে। এটা সবার জন্যই সত্যি। আমরা সবাই আমাদের ডেড বডি সঙ্গে নিয়ে ঘুরি, এটাই মানবজাতির নিয়তি। ওসি সাহেব বললেন, ডেড বডি কি বুড়িগঙ্গায়? মাসুদ বলল, বুড়িগঙ্গা বলা ঠিক না, নদী কখনো বুড়ি হয় না, নদী চিরযৌবনা। দয়া করে বলুন তরুণী গঙ্গা। এটা আপনার প্রতি আমার বিনীত অনুরোধ। হোপ ক্লিনিক থেকে যে 3 জনকে বের করে আনা হয়েছে তাদের একজন ডাক্তার আবু করিম। দ্বিতীয় জনের পরিচয় জানা গেছে, তার নাম ইসমাইল হোসেন। তিনি হোসেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তার ব্যবসায়ের পার্টনার বাল্যবন্ধু সোবাহান এবং স্ত্রী জাহানারা এই 2 জন সলা পরামর্শ করে তাকে হোপ ক্লিনিকে ঢুকিয়ে দিয়েছিল। সঙ্গত কারণেই ইসমাইল তার স্ত্রীর কাছে ফিরে যেতে চাচ্ছেন না। ইসমাইল হোসেনের সন্ধান চেয়ে সব বড় বড় পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হচ্ছে। সন্ধানদাতাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। নরুন সন্ধান জানেন, জিনিস তার বাড়িতেই আছে, সন্ধান দিয়েই টাকাটা হাতিয়ে নেওয়া যায়। তিনি অপেক্ষা করছেন। তার ধারণা পুরস্কারের টাকা আরও বাড়বে। তার ধারণা মিথ্যা না। তৃতীয় জনের জবুথবু ভাব এখনও কাটছে না। তিনি তার নামও বলছেন না, তবে তিনিও যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তা তার হাবভাবে বোঝা যাচ্ছে।
আজ নরুনদের বাড়িতে প্রেতচক্রের আসর বসেছে। মহাবিজ্ঞানী আইনস্টাইনকে আহ্বান করা হবে। তার বিশেষ কারণ আছে। আইনুদ্দিনের অঙ্ক খানিকটা জট পাকিয়ে গেছে। সমাধান এসেছে, ভূত হল 0 × 0 × 0.00। তিনি মানুষের একটা সমীকরণও করেছিলেন, তার উত্তর এসেছে 00 × 0.0। আইনস্টাইনকে কাগজপত্রগুলো দেখালে যদি কিছু হয়। অল্প সময়ের মধ্যেই চক্র সরব হল। নরুন গোঁ করা শুরু করলেন। নরুনদের অ্যাসিস্ট্যান্ট তৃপ্তির গলায় বলল, স্যার এসে গেছেন, প্রশ্ন করুন। সানাউল্লাহ বললেন, স্যার আপনি কি এসেছেন? মহাবিজ্ঞানী আইনস্টাইন, আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করুন। আপনাকে আমাদের বিশেষ প্রয়োজন। আমরা একটা ভূতের অঙ্ক করেছি, কাগজপত্রগুলো আপনাকে একটু দেখাবো। নরুন গোঁ করতে করতে বললেন, কাগজপত্র আমাকে দেখিয়ে লাভ নেই। আমি আইনস্টাইন না, আমি তার ছোট ভাই। আমার নাম রাইনস্টাইন। সানাউল্লাহ বললেন, জনাব আপনার পড়াশোনা কোন লাইনে? কোনো লাইনেই না, আমি মানসিক প্রতিবন্ধী। নরুনদের পাশেই বসেছিলেন আবু করিম। তিনি বললেন, ফাজলামির জায়গা পাও না, ভূতের ব্যবসা শুরু করেছ। গোঁ বন্ধ, বন্ধ না করলে থাবড়ায় বন্ধ করব, বদমাইশের বাচ্চা। নরুন বলল, আপনি গালাগালি করছেন কেন? পরকাল চক্র এইসব বিশ্বাস না করার অধিকার আপনার আছে, কিন্তু চক্রে বসে মিডিয়ামের মাধ্যমে আত্মা আনা অতি প্রাচীন এক পদ্ধতি। আবু করিম নিজেকে সামলাতে পারলেন না, আচমকা এক চড় লাগিয়ে দিলেন। ক্ষিপ্ত গলায় বললেন, তুই তোর ঘরে যা, কাল তোকে আমরা পুলিশে ধরে দেব, ব্যাটা বদের বাচ্চা। দুঃখিত, ব্যথিত এবং আহত নরুন চক্র ছেড়ে দিয়ে নিজের শোবার ঘরে ঢুকে দেখেন দুটা বাচ্চা তার বিছানায়, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা বিছানায় বসে ছেলেটার দিকে তাকিয়ে হাসছে। ছেলেটা বিছানা থেকে প্রায় 2 ফুট উঁচুতে ভাসছে। নরুন কাঁপা কাঁপা গলায় বললেন, কে তোমরা? শূন্যে ভাষা ছেলেটি বলল, আমার নাম হোমরু, আর এ আমার বোন, এর নাম ডোমরু। আমরা ভূতের বাচ্চা। জীবনে প্রথম ভূত দেখে নরুন মূর্ছিত হয়ে পড়ে গেলেন। গোঁ গোঁ শব্দ করতে লাগলেন। এই গোঁতে কোনো ভেজাল নেই, 100% আসল। এখন কথা হচ্ছে, নরুন কি আসলেই কিছু দেখেছেন, নাকি এটা তার কল্পনা? বলা অত্যন্ত মুশকিল। নরুনদের অ্যাসিস্ট্যান্ট আসগর তার গুরুকে হোপ ক্লিনিকে ভর্তি করেছে। গুরু চিকিৎসায় আছেন। আসগর তার গুরুকে নিয়ে বেকায়দায় আছে। ক্লিনিকে বেশিরভাগ সময় তিনি সুস্থ থাকেন, তবে মাঝে মাঝে তার উপর বাংলা ভাইয়ের প্রেতাত্মা ভর হয়। তখন ভয়ঙ্কর কাণ্ড ঘটে। সবচেয়ে বেকায়দায় আছে মাসুদকে নিয়ে পুলিশ। রিমান্ডে গিয়ে মাসুদ শুধু যে তার স্ত্রী হত্যার কথা স্বীকার করেছে তা না, শ্বশুর হত্যার দায়ও স্বীকার করেছে। একজনের ডেড বডি সে নাকি বুড়িগঙ্গায় ফেলেছে, আরেকজনেরটা শীতলক্ষায়। এখানেই শেষ না, মাসুদ 10 ট্রাক অস্ত্র মামলায় তার সম্পৃক্ততার কথাও স্বীকার করেছে। উদিচি গ্রেনেড হামলায় সে নিজে অংশগ্রহণ করেছে এরকমও বলেছে। একমাত্র আনন্দে আছেন হামিদ সাহেব। তিনি ঠিক করেছেন এক জীবনে তিনি যা উপার্জন করেছেন তার সবই কাকেদের সেবায় ব্যয় করবেন, কারণ তার সব অর্থই অসৎ অর্থ। ভালো কাজে এই অর্থ ব্যয় করা যাবে না, বরং কাকেদের জন্য কিছু করা দরকার। তিনি তার কলাবাগানের 3 তলা বাড়ির নাম দিয়েছেন কাক কুঠির। তিনি তার অ্যাসিস্ট্যান্ট রব্বানীকে ডেকে বলেছেন, তার মৃত্যুর পর যেন কবরে লেখা হয়, এখানে শুয়ে আছেন কাকদের নয়নের মণি, দেশখ্যাত কাক দরদি নেতা হামিদুর রহমান। পরিশিষ্ট: মাসুদ স্ত্রী এবং শ্বশুর হত্যার দায় থেকে অব্যাহতি পেয়েও জেলে আছে, কারণ 10 ট্রাক অস্ত্র মামলা এবং উদিচি গ্রেনেড হত্যা মামলায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেই যাচ্ছে। মাঝে মাঝে পত্রিকায় খবর আসছে, বিদেশি নাগরিক জনাব মাসুদ 10 ট্রাক অস্ত্র মামলা এবং উদিচি গ্রেনেড মামলায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। সানাউল্লাহ তার বন্ধুদের নিয়ে কোথায় আছেন তা কেউ জানে না। একদিন শুধু জাবিন টেলিফোন পেল, মা, মহাবিপদে আছি। আগে শুধু ডমরু বাবা ডাকত, এখন হোমরুও বাবা ডাকা শুরু করেছে, এবং 2 ভাই বোনই ঘোষণা দিয়েছে তাদের বাবা মা ফিরে এলেও তারা বাবা মার কাছে যাবে না। কি যে করি কিছুই বুঝতে পারছি না।
মহা বিপদে পড়েছি। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা সানাউল্লাহর মহাবিপদ। আজ চতুর্থ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।